তোমাদের এক্সাম কেমন হলো? কে কত পেরেছো? তাহলে ভালোই হয়েছে তাহলে, তাই তো তোমাদের? হুম। কালকে সবাই দিয়েছে এক্সাম? সবাই দিতে পেরেছিলে? আচ্ছা, ঠিক আছে, ভালোই হয়েছে মোটামুটি। খুব কম কার আছে? মানে 30-এর নিচে এরকম কেউ পেয়েছো? জয়শ্রী 20? কেন এরকম কম হলো কেন? কিছু সমস্যা হচ্ছে? আমি তো মোটামুটি পড়ানো থেকেই দিয়েছি, সহজ ছিল কোশ্চেন গুলো। হ্যাঁ, বলো, বলতে পারো, আমি তো মাইক অন রেখেছি। মুখে বলো, যাদের কম এসছে তাদের মানে কি কারণে বুঝতে পারছো না? তোমরা কি বুঝতে পারছো না আমি যেটা পড়াচ্ছি? সেটা কি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা, তোমরা সবাই এখন জব করছো? আচ্ছা, সেটাই, একটু জবের সাথে সাথে পড়াটা একটু টাফই হয়ে যায়, কিন্তু একটু পরিশ্রম করতে হবে তো বলো। আর তো কয়েকটা মাস একটু কষ্ট করলেই তারপরে তো, যদি গভর্নমেন্টে পেয়ে যেতে পারো তারপরে তো আর অত চিন্তা থাকবে না। আর একটু কষ্ট করতে হবে, একটু রাত জেগে পড়তে হবে, ডিউটি করে এসে তারপরে আবার শুরু করে দিতে হবে পড়া। হ্যাঁ, অনেকে আবার হচ্ছে ছেড়ে দেয়, অনেকে এই সময়টা শুধু প্রিপারেশন গুলো নেয়, যেহেতু এখানে এক্সপিরিয়েন্স এখন লাগছে না, তাই না? হুম, এখন এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখন নেই, সেই জন্য অনেকেই হচ্ছে করে না। এইবারে তো এখনো সার্কুলারও দেয়নি না, যে কিভাবে কি কত মার্কসে ইন্টারভিউ হয়, মোটামুটি বলেছে 5-এ, কিন্তু এখনো সার্কুলার কিছু দেয়নি। ম্যাম এখন তো নিউ গভর্নমেন্ট সিএম এসছে, এখন ওনারা আবার কি নিয়ম তৈরি করেন বলতে এখন থেকে বলা যাচ্ছে না। ওনারা যতক্ষণ না নোটিশ বার করবেন আর ফর্ম ফিল আপ শুরু হবে, ততক্ষণ কেউ কিছু বলতেই পারবো না যে ওনারা কি করতে চাইবেন, মানে কি কিরকম নিয়ম তৈরি করবেন। হুম, 15 জুলাইয়ের পর যে একটা নোটিফিকেশন বেরোনোর কথা ছিল সেটাও বের হলো না। সেটা বেরোলেও তবু একটুখানি হ্যাঁ বোঝা ম্যাম, যেত যে কত হ্যাঁ ভ্যাকেন্সি। ছিল যে 15 জুলাই পর বের হবে, কিন্তু এখনো তো কোনো কিছু বের করেনি। এরা নতুন সরকার, এরা আবার কিরকম নিয়ম তৈরি করতে বোঝা যাচ্ছে না। এনারা যদি এবার ঘুরে বলেন যে এক্সপিরিয়েন্স লাগবে, একাডেমিক নম্বর লাগবে, সেগুলো তো আরো অনেক সমস্যা হয়ে যায়। একাডেমিক নাম্বারটা লাগবে, ওরা একাডেমিকের উপর জোর দেয়।
যেটা ওদের কথাবার্তা হ্যাঁ, বোঝা যাচ্ছে একাডেমিক মার্কসটার উপর খুব জোর দেবে। হ্যাঁ, কিন্তু জানেন ওটার উপর যখন এই যে নাম্বারটা, যখন এই যে নাম্বারটা বেস্ট অফ 6 হয়ে যায় তখন একটু সমস্যা হয়ে যায়, কারণ অনেকের নাম্বার কমে যায়। যদি 4 সাবজেক্ট থাকে তাহলে নাম্বার অনেকটাই কমে যায়। ওই জন্য ওখানে একটু অসুবিধা হয় প্রচন্ড, কারণ আগের বারে তো ইন্টারভিউ দিয়েছিলাম তখন তো পুরো বেস্ট অফ 6 ধরেছিল, ওইখানে একটু সমস্যা হয়ে যায় একাডেমিক নম্বর গুলো ধরলে। আর একাডেমিক নম্বর গুলো না ধরলে নতুন আবার নিয়ম করেছিল তো ওরা, এবার এরা কি রকম নিয়ম তৈরি করবে বোঝা যাচ্ছে না এখনই। সম্ভবত মনে হচ্ছে ওই বেস্ট অফ 6 করেই হবে, কেননা অন্যান্য যে গভর্নমেন্টের পোস্টিং গুলো বেরোচ্ছে যেমন পঞ্চায়েত বা এইগুলো, ওগুলো তো এখন বেস্ট অফ 6 এর মার্কসই চাইছে। হ্যাঁ, এগুলো যাতে 4 সাবজেক্ট আছে, আমার নিজেরও ছিল, ওই জন্য নাম্বারটা অনেকটাই কমে যায় সেই সময়। ওখানে কি ম্যাডাম তাহলে এক্সপিরিয়েন্সটা নেয়নি ওই যখন ওগুলো নিল? হুম, এর আগের বারে এক্সপিরিয়েন্স লাগেনি, কেননা আমি শুনছিলাম আগের বারে চাইনি এক্সপিরিয়েন্সটা। এবারে কি করবে সেটা বলা যাচ্ছে না। তবে একাডেমিকটা যেটা লাগে সেটা কি মানে 10 থেকে লাগে, 10, 12, জিএনএম এই তিনটে লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 10th হ্যাঁ ম্যাম। অনেকটাই কাজে দেয় ম্যাম। মানে এইচএস এরটা যেমন বেস্ট 6 এ চলে যায়, তেমন নার্সিং এর রেজাল্টটা যদি ঠিকঠাক থাকে একটা মানে মোটামুটি 80, 81, 2 বা 70, তাহলে যে গ্রেডিং স্কোরটা করে দেয় মানে 70 থেকে 80 হয়তো এতটা মানে স্ল্যাব যেটা করে দেয় সেটা ভালোই করে, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা বাদ চলে গেলে অনেকেই আছে 5-6 বছর হয়তো এক্সপিরিয়েন্স আছে, বা আমরা যারা হয়ে গেল। এক্সপিরিয়েন্সটা কোনো কাজেই লাগছে না, কমিউনিটি ফিল্ড ছাড়তেও পারছি না গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বলে, আবার মানে করতেও পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে ম্যাম। হ্যাঁ একদমই তাই। এক্সপিরিয়েন্সটা যদি থাকে তাহলে তিনবার হয়, মানে 3বার দিয়ে দিয়েছি পরীক্ষা, কপাল খারাপের জন্য হয় না, একটুর জন্য মানে হয় না, জেনারেল কাস্টে কিছুই হয় না। কিন্তু এক্সপিরিয়েন্সটা যদি সত্যি বাদ দিয়ে আমরা এই কমিউনিটি ফিল্ডে আছি, তারপর আবার এখন নতুন সরকার এসে আমাদের আবার চাকরির মানে টাকা পয়সা একটু বাড়িয়ে দিল, এবার এখন তাও মোটামুটি যাও বা পাবো, মানে ছেড়ে দেওয়াটাও কে দেবে চাকরি এরকম। না না, নাটক, এত বেশি নাটক, মানে যা পারছে চাপিয়ে দিচ্ছে, মানে সব দায় যেন আমাদেরই করে দিয়েছে। যাচ্ছে প্লাস পয়েন্ট যে নাইট নেই, 10টা 4টে ডিউটি, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু বাদ বাকি প্রচন্ড চাপ, প্রচন্ড। নাইট শিফটেও নেই, 24x7 ফোন কল আসে। হ্যাঁ, সেটা আবার ঠিক, 24x7 ফোন কল আসে। আরে বাড়িতেও তোমাদের কাজ করে আর বেশি চাপ হচ্ছে। আর মাসে শেষে আবার টার্গেট না করতে পারলে তার আবার একটা আলাদাই চাপ, যেন মনে হয় সব টার্গেট আমারই। বাড়িতে ম্যাডাম খাতা নিয়ে আসতে হয়, এত মানে প্রেসার দেয়। আর মানে স্বাস্থ্য কেন্দ্রে বসে যে করবো 6টা 7টা অব্দি কাজ, কেউ তো থাকবে না, যদি কিছু এদিক ওদিক হয়ে যায় বাবা নিজের দায়িত্ব কে নেবে, বাবা চলেই আসে, তার থেকে বরং খাতা নিয়ে বাড়ি চলে আসি, বাড়ি থেকে কাজ কমপ্লিট করে যাবো। সেটাই, বাড়িতে এসেও কাজ বাড়িতে করতে এসেও হবে। কমপ্লিট করতে পারবে না, বাড়িতে এসেও কমপ্লিট করতে পারবে না ফোনের জন্য। তারপরে মিটিং, তারপরে টার্গেট মিট, এগুলো তো না হলে প্রচন্ড সেই নিয়ে কথা শোনা, এগুলো তো রয়েইছে। হ্যাঁ, যেগুলো কোনোদিনই হবে না। না করতে পারলে খুব যারা মানে খুবই community- চাপের ব্যাপার, মাসের শেষে যারা ওই আর কমিউনিটিতে meeting, কাজ করছো, মানে যখন তখন মিটিং। যারা কমিউনিটিতে কাজ করছে তাদের আর কিছু থাক না তবু বকাটা আছে। হ্যাঁ, নার্সিং এমন একটা প্রফেশন যেখানে সমস্ত দায়, ভুল হোক ঠিক হোক, সমস্ত দায় নার্সদের উপরে এসেই পড়ে। সে তুমি ঠিক হও বা ভুল হও, সমস্ত দায় সবার দায়, বিশেষ করে সবকিছুরই দায় শুধু নার্সদের উপর। খুব বাজে এই বিশেষ করে সিস্টেমটা, খুব বাজে। কমিউনিটিতে সবকিছু বিশেষ করে কমিউনিটিতে বিশেষ সবকিছু করে দায় CH নার্সদের ওদের- উপরে আসে, আশাটা ভুল করলেও নার্সদের দায়। সিএচ ওদের মনে খুব চাপ, ওই জন্য অনেক সিএচ ও দিদিরা সুইসাইড করে নিতে বাধ্য হচ্ছে এই চাপের জন্য। কিছুদিন আগেই তো আন্দোলন হয়েছিল না, ওই কয়েকজন সিএচ ও দিদিরা মানে সুইসাইড করে নিয়েছিল ওই জন্য। মানে মনে হয় হয়ে গেল সেটা নিয়ে। কিছুটা আবার ইচ্ছা করে চাপ দেয় কিছুটা। হ্যাঁ,
তারপরে বিএমএস যদি ভালো না হয়, ভালো না হয় তারপরে কথাই নেই। না না, মানে লিটারেলি অপমান, মানে যেন মনে হয় টার্গেটটা পূরণ করতে পারেনি, সেটার জন্য আমি দায়ী, আমার সব দোষ, আমার মানে একটা মানে মাথাটা কিনে ফেলেছে, কেন আমি পূরণ করতে পারিনি, এইরকম ব্যাপার। আর তোমাদের কি সবাই মানে জিএনএম বা জেনারিক বিএসসি, না কেউ আমি GNM। আমি দিয়ে নেই। আমিও GNM। পোস্ট বেসিক বা এমএসসি করা কেউ আসো? না না মনে হয়। হ্যাঁ, ইচ্ছা আছে বিএসসি করার, কত কিছু করার, কিন্তু একটা চাকরিটা না পেলে তো কিছুই করতে পারছি না। তোমার এখন মনে হচ্ছে তারাই বুদ্ধিমানের কাজ করেছে, যারা এই গ্রেড 2 এর লোভ না করে একদম পাশ করে বেরিয়ে পিবিএসসি তে চলে গেছে, এরকম আমার অনেক ব্যাচমেট আছে, তারা একদম ঠিক কাজ করেছে, কারণ পিবিএসসিও কমপ্লিট, আবার গ্রেড 2 টাও এবারে হয়তো বা বেরোবে। ঠিক আছে, কিন্তু ওর মধ্যে একটু টাইম বার করে আমি পোস্ট বেসিক সেকেন্ড ইয়ার। হ্যাঁ কি বলছো? কোশ্চেন যে বলছিল, বলো কি বলছো কোশ্চেন নিয়ে? না কোশ্চেন নেই, আপনি বললেন না যে কেউ আছে কিনা কি পোস্ট বেসিক বা এমএসসি করা, তাই আমি বললাম যে আমি এখন পোস্ট বেসিক সেকেন্ড ইয়ার পড়ছি। তুমি সেকেন্ড ইয়ার প্রাইভেট থেকে নন টিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেটাই বলছি যে অনেকে হচ্ছে বেরিয়েই সাথে সাথে পড়াশোনাটা করে নিচ্ছে, যেহেতু এখানে ভ্যাকেন্সি বেরোচ্ছে না, অনেকে ওই দিকটা এগিয়ে রাখে। তাই জন্য জিজ্ঞেস করছিলাম যে তোমাদের তাহলে আদার্স কেউ কিছু আছে কিনা, কেন এটা তো পোস্ট বেসিকও নিচ্ছে, এমএসসি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে জব করতে গেলে সিটি পূরণ হচ্ছে না ম্যাম, এটা একটা ভালো ব্যাপার, যারা পিবিএসসি করে নিচ্ছে তারা ভালো কাজ করছে। ঠিক আছে, এবার শুরু করি তাহলে। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ফিটাল স্কার আর মেটার্নাল পেলভিস। এই চ্যাপ্টারটা থেকে সেরকম ভাবে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসে, এটা মোটামুটি প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, বুঝেছো তো এই চ্যাপ্টারটা। এবার তবুও এখান থেকে কিছু কিছু কিন্তু ইম্পর্টেন্ট মানে এমসিকিউ আছে, সেইগুলোর ওপরেই আমি ফোকাস দিয়ে এটা ডিসকাশন করব, ঠিক আছে? দেখো, ফিটাল স্কালের মধ্যে কটা বোন থাকে? দেখো, সামনের দিকে যেটা আছে ফ্রন্টাল বোন, দুটো ফ্রন্টাল বোন থাকে। আচ্ছা, পেছনের দিকে তার ফ্রন্টাল বোনের পরে দেখো প্যারাইটাল দেখতে পাচ্ছ, দুটো প্যারাইটাল বোন রয়েছে। তার পেছনের দিকে একটা অক্সিপিটাল বোন থাকে। আর কানের দুপাশে দেখো টেম্পোরাল বোন, দুটো টেম্পোরাল বোন থাকে। তাহলে কি কি হলো? দুটো ফ্রন্টাল বোন, দুটো প্যারাইটাল বোন, একটা অক্সিপিটাল বোন আর দুটো টেম্পোরাল বোন, এই বোনগুলো থাকছে স্কালে। এবার দেখো এখানে সুচার, দেখো প্রথমে দেখো ফ্রন্টাল সুচার, যেটা হচ্ছে তোমার দুটো ফ্রন্টাল বোনের মাঝে সামনের দিকে। দেখো গ্ল্যাবেলা আর হচ্ছে তোমার ব্রেকমা এর মাঝখান দিয়ে যে লাইনটা গেছে, ফ্রন্টাল সুচার ওই জায়গাটা, দুটো ফ্রন্টাল বোনের মাঝখানে আছে ফ্রন্টাল সুচার। তারপরে দেখো প্যারাইটাল যে বোনটা, প্যারাইটাল এমিনেন্স দেখতে পাচ্ছ লেখাটা, ওইখানটা প্যারাইটাল বোন আছে দুদিকে দুটো। এই দুটো প্যারাইটাল বোনের মাঝখানে মাথার ওই মানে স্কালের হচ্ছে লম্বালম্বি যে চলে গেছে যে লাইনটা, যে সুচারটা, সেটা হচ্ছে স্যাজাইটাল সুচার। আচ্ছা, মাইক অফ করে দিচ্ছি। ঠিক আছে, স্যাজাইটাল সুচার দুটো প্যারাইটাল বোনের মাঝে থাকে। তারপরে পেছন দিকে আসো, অক্সিপুট দেখতে পাচ্ছ, এই অক্সিপুট আর হচ্ছে তোমার প্যারাইটাল বোন, এই দুটোর মাঝখানে থাকছে ল্যাম্বয়েডাল সুচার। ঠিক আছে, ল্যাম্বয়েড সুচার দেখতে পাচ্ছ লেখাটা পেছনের দিকে। তাহলে এটা প্যারাইটাল আর অক্সিপিটাল বোনের মাঝখানে থাকছে ল্যাম্বয়েড সুচার, দুটো প্যারাইটাল আর একটা অক্সিপিটাল বোনের মাঝখানে। আচ্ছা, এবার দেখো টেম্পোরাল বোন আছে, ওখানটা হচ্ছে যে তোমার এই আছে স্কোয়ামাস সুচার আছে, ওখানটা স্কোয়ামাস সুচার আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে এবার দেখো অ্যান্টেরিয়র ফন্টানালি আছে সামনের দিকে, যেটা তোমার চওড়া মতো যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা অ্যান্টেরিয়র ফন্টানালি, আর পেছন দিকে হচ্ছে পস্টেরিয়র ফন্টানালি আছে। এইগুলো মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট জোনগুলো। এবার পড়াচ্ছি, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, নাও এরিয়া অফ স্কাল দেখো। এবার এরিয়া অফ স্কালের মধ্যে বলছে ভার্টেক্স।
ভার্টেক্স আছে, ব্রাউ আছে, আর ফেস আছে। আচ্ছা, এবার ভার্টেক্সটা কত থেকে কতটা, এটা মোটামুটি আইডিয়ার জন্য একটা বলে রাখছি। আচ্ছা, বিটুইন হচ্ছে ব্রেকমা করোনাল সুচার অ্যান্ড ল্যামডা ল্যাম্বার্ট সুচার ল্যাটারালি বাই প্যারাইটাল এমিনেন্স। দেখো, ব্রেকমা যে বলেছিলাম, ব্রেকমা অ্যান্টেরিয়র ফন্টানিলটাকে ব্রেকমা বলে, সেই অ্যান্টেরিয়র ফন্টানিল এবং করোনাল সুচার। করোনাল সুচার কোথায় বলেছি আছে? ফ্রন্টাল আর প্যারাইটালের হচ্ছে মাঝখানে আছে করোনাল সুচার। ফ্রন্টাল আর প্যারাইটাল বোনের মাঝখানে আছে করোনাল সুচার। সেই ব্রেকমার ওপর দিয়ে যাচ্ছে, দেখো করোনাল সুচারটা। ব্রেকমা আর করোনাল সুচার থেকে ল্যামডা বা ল্যাম্বার্ট সুচার, মানে পেছনের দিকে পস্টেরিয়র ফন্টানিল পর্যন্ত, মানে দেখতে গেলে অ্যান্টেরিয়র ফন্টানিল থেকে পস্টেরিয়র ফন্টানিল পর্যন্ত যে অংশটা সেটাকে ভার্টেক্স বলে। বুঝতে পেরেছো? অ্যান্টেরিয়র ফন্টানিল বা ব্রেকমা থেকে ল্যামডা পর্যন্ত যে অংশটা সেটাকে ভার্টেক্স বলছে। এবার দেখো ব্রাউ কোনটাকে বলছে? বিটুইন অ্যান্টেরিয়র ফ্রন্টানিল অ্যান্ড রুট অফ নোজ বা সুপ্রা অরবিটাল রিচ। তাহলে অ্যান্টেরিয়র ফন্টানিল থেকে রুট অফ নোজ, যেটাকে গ্র্যাভেলা বলে যেটা লেখা আছে দেখো, ওই পর্যন্ত হচ্ছে ব্রাউ। ভার্টেক্সটা আরেকবার বলবো। ভার্টেক্সটা দেখো, যেখানে দেখতে পাচ্ছ করোনাল সুচারের লাইনটা দেখতে পাচ্ছ সামনের দিকে, করোনাল সুচার, এই যে কানের ওপরে দেখো টেম্পোরাল বোন, তার উপরে চলে যাও করোনাল সুচার। ওই করোনাল সুচার ওই জায়গাটা থেকে পেছনে যে পস্টেরিয়র ফন্টানিল দেখতে পাচ্ছ ওই পর্যন্ত যে লাইনটা, সেটা দেখো ভার্টেক্স বর্ডার করাই আছে, ওই পর্যন্ত হচ্ছে ভার্টেক্স। এবার যে করোনাল সুচার এখান থেকে গ্র্যাভেলা পর্যন্ত, এটা হচ্ছে তোমার ব্রাউ। এই অংশটাকে ব্রাউ বলছে। আচ্ছা, এবার আছে ফেস। ফেস কোনটাকে বলছে? এই গ্র্যাভেলা থেকে মেন্টাম পর্যন্ত, এটা হচ্ছে ফেস। দেখতেই পাচ্ছ ফেস বলে লেখা আছে। আচ্ছা, এই তিনটে হচ্ছে যে এরিয়া। এবার সিনসিপুট কোনটাকে বলছে? এই দেখো গ্ল্যাভেলা আর হচ্ছে তোমার এদিকে করোনাল সুচারের মাঝখানে যে জায়গাটা সেটাকে সিনসিপুট বলছে। এবার বুঝতে পেরেছো? তাহলে ভার্টেক্স কোনটাকে বলছে? ভার্টেক্স বলছে করোনাল সুচার বা ব্রেকমা থেকে পেছনে যে ল্যামডা বা পস্টেরিয়র ফন্টানিল আছে সেই পর্যন্ত অংশটা হচ্ছে ভার্টেক্স। আচ্ছা, এরপর ব্রাউ কোনটা? ব্রাউ হচ্ছে করোনাল সুচার বা অ্যান্টেরিয়র ফন্টানিল থেকে রুট অফ নোজ, যেটাকে গ্ল্যাভেলা বলা হয়, সেই পর্যন্ত হচ্ছে ব্রাউ। আর ফেস কতটা? গ্ল্যাভেলা থেকে বা রুট অফ নোজ থেকে চিন পর্যন্ত হচ্ছে মেন্টাম। এই মেন্টাম পর্যন্ত হচ্ছে ফেস। মেন্টাম বলে লেখা আছে দেখো, গ্ল্যাভেলা থেকে মেন্টাম পর্যন্ত ফেস। এবার নেক্সট দেখো, নেক্সট পেজে। আর সিনসিপুটটা আমি দেখালাম, অ্যান্টেরিয়র ফন্টানিল সামনের দিকে বলছে সিনসিপুট, আর অক্সিপুটটা হচ্ছে যেখানে অক্সিপিটাল বোনটা রয়েছে পেছনের দিকে, সেই জায়গাটাকে অক্সিপুট বলে। দেখো এখানে অক্সিপুটের ছবি রয়েছে, সিনসিপুট অক্সিপুটের ছবি। আচ্ছা, এবার দেখো নেক্সটে যাচ্ছি। তাহলে এইখানে দেখো সুচারগুলো ভালো করে দেওয়া আছে, একবার সবাই দেখে নাও এই জায়গাটা। প্রথমে সিনসিপুট সামনের দিকের যে জায়গাটাকে বলছে কপালের ওই জায়গাটা। আচ্ছা, তারপরে আছে ফ্রন্টাল সুচার, দুটো ফ্রন্টাল বোনের মাঝখানে, এই যে দুদিকে দুটো ফ্রন্টাল বোন, তার মাঝখানে যে সুচারটা যাচ্ছে সেটাকে ফ্রন্টাল সুচার বলছে। আচ্ছা, এবার দেখো অ্যান্টেরিয়র ফন্টানিলটাকে ব্রেকমা বলছে। চওড়া যে দেখছো প্যাসেজটার এই মানে ওপেনিংটা, সেটাকেই বলা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানিল। আচ্ছা, তারপরে তোমার স্যাজিটাল সুচার তাহলে কোথায়? দুটো প্যারাইটাল বোনের মাঝখানে আছে স্যাজিটাল সুচার। প্যারাইটাল বোনগুলো দেখো এখানে দেখানো আছে কোনটা। আচ্ছা, পস্টেরিয়র ফন্টানিল দেখো পেছনের দিকে যে চওড়া অংশটা সেটা হচ্ছে পস্টেরিয়র ফন্টানিল। আর এখানে পস্টেরিয়র ফন্টানিল এর উপরের দিকে দেখো ল্যাম্বার্ট সুচার আছে। এই ল্যাম্বার্ট সুচারটা তাহলে প্যারাইটাল বোন আর অক্সিপিটাল বোনের মাঝখানে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সুচার। সুচারের হচ্ছে যে আমরা বললাম যে এই সুচারগুলো থাকে, সেটাই একবার দেখে নাও। স্যাজিটাল সুচার মানে বিটুইন টু প্যারাইটাল, এগুলো কিন্তু কোশ্চেন আসে, এগুলো কোশ্চেন আসে। স্যাজিটাল সুচার তাহলে বিটুইন টু প্যারাইটাল বোন থাকে, দুটো প্যারাইটাল বোনের মাঝখানে যে সুচারটা সেটাকে স্যাজিটাল সুচার বলে। করোনাল সুচার কোনটা? বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল বোন। ফ্রন্টাল সামনের দিকে ফ্রন্টাল আর পেছনে প্যারাইটাল বোনের মাঝখানে থাকছে করোনাল সুচার। ফ্রন্টাল সুচার কি? বিটুইন টু ফ্রন্টাল বোন, দুটো সামনের দিকে যে দুটো ফ্রন্টাল বোন সেই ফ্রন্টাল বোনের মাঝখানে থাকছে ফ্রন্টাল সুচার।
ল্যাম্বার্ট সুচার কোনটা? বিটুইন অক্সিপিটাল অ্যান্ড প্যারাইটাল বোন, পেছনের দিকে অক্সিপিটাল আর তার অ্যান্টেরিয়রলি প্যারাইটাল, এই দুটো বোনের মাঝখানে থাকে ল্যাম্বার্ট সুচার। এটুকুনি অসুবিধা আছে কারণ? সুচারগুলো কোনটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? কজন বুঝতে পারোনি হাত তোলো তো দেখি। কজন বুঝতে পারোনি হাত তোলো। হ্যান্ড রেজ করো দেখি কতজন বুঝতে পারোনি। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি তাও, ঠিক আছে? দেখো এখানে দেখো, ফ্রন্টাল বোন, সামনের দিকে ফ্রন্টাল সুচার দেখতে পাচ্ছ? ফ্রন্টাল সুচার লেখা আছে। সেই ফ্রন্টাল সুচারটা হচ্ছে দুটো ফ্রন্টাল বোনের মাঝখানে যে সুচারটা, সেটাকে ফ্রন্টাল সুচার বলে। সামনের দিকে দুদিকে দেখো দুটো ফ্রন্টাল বোন আছে, ঠিক আছে? ফ্রন্টাল বোন তো দেখো অ্যারোতে দেখানো আছে, ওই ফ্রন্টাল দুদিকে দুটো ফ্রন্টাল বোন, তার মাঝখানে যে সুচারটা সেটা হলো ফ্রন্টাল সুচার। তারপর দেখো যেটা চওড়া মতো যে অংশটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানিল, যেটা বাচ্চাদের হচ্ছে, যেটা তপ করে, তো বাচ্চা হওয়ার পর সাথে সাথে এটা ক্লোজ হয় না, এই সামনের দিকে যেটা হচ্ছে তপ করে ওটাকেই বলা হয় অ্যান্টেরিয়র ফন্টানিল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো স্যাজাইটাল সুচার, দুটো প্যারাইটাল বোন, তার মাঝখানে আছে স্যাজাইটাল সুচার। দেখো প্যারাইটাল বোন কোনটা দেখতে পাচ্ছ, এখানে প্যারাইটাল এমিনেন্স দেওয়া আছে। আচ্ছা, ওই দুটো জায়গাতে প্যারাইটাল বোন, তার মাঝখানেরটা পুরো লম্বা মতো চলে গেছে স্যাজাইটাল সুচার। তারপরে দেখো ল্যাম্বার্ট সুচার, পেছনে যে অক্সিপুট আর সামনের দিকে স্যাজাইটাল, এই প্যারাইটাল বোন, এই দুটোর মাঝখানে ল্যাম্বার্ট সুচার। পেছনে অক্সিপুট আর সামনের দিকে হচ্ছে প্যারাইটাল বোন, দুটো প্যারাইটাল বোনের মাঝখানে যে সুচারটা সেটাকে ল্যাম্বার্ট সুচার বলে। দেখো ল্যাম্বার্ট সুচারটা মার্ক করা আছে একদম উপরের দিকটা, দেখো ল্যাম্বার্ট সুচার। এবার দেখো নেক্সট পড়াচ্ছি। এবার ইম্পর্টেন্স দেখো, এই যে সুচারগুলোর ইম্পর্টেন্স কি। অ্যালাউ মোল্ডিং বাই ওভারল্যাপিং অফ স্কাল বোন, তাহলে এটা মোল্ডিং এ হেল্প করছে। এবার মোল্ডিং এর ফলে কি হয়, হেডটা হচ্ছে বার্থ ক্যানাল দিয়ে পাস করতে সুবিধা হয়, ঠিক আছে? মোল্ডিং অফ হেড হলে বার্থ প্যাসেজ দিয়ে পাস করতে সুবিধা হচ্ছে। ডিউরিং ভ্যাজাইনাল এক্সামিনেশন দ্য স্যাজাইটাল সুচার হেল্পস ডিটারমাইন, যখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হচ্ছে তখন স্যাজাইটাল সুচারটাকে দেখে আমরা কি কি ডিটারমাইন করতে পারি। এঙ্গেজমেন্ট কি আছে বাচ্চার, পজিশন অফ হেড কি আছে, ইন্টারনাল রোটেশন কি আছে, আর ডিগ্রি অফ মোল্ডিংটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে সুচারের তাহলে একটা বলতে কি, এটা মোল্ডিং এ হেল্প করছে সুচারটা, যার ফলে হেডটা বার্থ প্যাসেজ দিয়ে ভালো করে পাস করতে পারছে। ভ্যাজাইনাল এক্সামিনেশনের সময় এটাকে আমরা ফিল করে কি কি ডিটারমাইন করতে পারছি, এর এঙ্গেজমেন্ট কি, পজিশন অফ হেড কি আছে, ইন্টারনাল রোটেশন কি আছে, ডিগ্রি অফ মোল্ডিং কি আছে। আচ্ছা, নেক্সট দেখো ফ্রন্টানিলটা কি। দেখো এবার ওয়াইড গ্যাপ দেখলে, ওই চওড়া চওড়া যে অংশটাকে আমি বললাম ফ্রন্টানিল, ওয়াইড গ্যাপ ইন দ্য সুচার লাইন, সেটাকেই বলা হচ্ছে ফ্রন্টানিল। ওয়াইড যে গ্যাপটা রয়েছে চওড়া অংশ সেটা হলো ফ্রন্টানিল। 6টা ফ্রন্টানিল আছে, কিন্তু অবস্টেটিক ইম্পর্টেন্স আছে দুটোর, ঠিক আছে? 6টা ফ্রন্টানিলের মধ্যে দুটোর অবস্টেটিক সিগনিফিকেন্স আছে, সেটাই নিয়েই আমরা পড়বো। অ্যান্টেরিয়র ফ্রন্টানিল, যেটাকে ব্রেকমা বলা হয়, পস্টেরিয়র ফ্রন্টানিল, যেটাকে ল্যাম্ডা বলা হয়, ঠিক আছে? এই দুটো ফ্রন্টানিলের অবস্টেটিক ইম্পর্টেন্স আছে, অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র ফ্রন্টানিল। অ্যান্টেরিয়রটাকে কিন্তু ব্রেকমা বলা হয় আর পস্টেরিয়র ফ্রন্টানিলকে ল্যাম্ডা বলা হয়। এবার দেখো ফ্রন্টানিল কি বলছে, অ্যান্টেরিয়র ফ্রন্টানিল ব্রেকমা, এর শেপ কিন্তু আসে, শেপ কি, ডায়মন্ড শেপের, ঠিক আছে? এগুলো শেপগুলো আসতে পারে। অ্যান্টেরিয়র ফ্রন্টানিলের শেপ হচ্ছে ডায়মন্ড শেপের হয়ে থাকে, আর এটা ফর্ম করছে কটা সুচার দিয়ে, দেখো 4 সুচার জয়েন হয়ে, দুটো হচ্ছে না, এটা হচ্ছে তোমার দুটো হচ্ছে ফ্রন্টাল সুচার থাকছে, দুটো করোনাল সুচার থাকছে, না ফ্রন্টাল সুচার একটা, সরি ফ্রন্টাল সুচার হচ্ছে সামনের দিকে যেটা, একটা ফ্রন্টাল সুচার, দুটো স্যাজাইটাল সুচার আর দুটো হচ্ছে করোনাল সুচার। না দাঁড়াও, আমি ছবিটা খুলি, দাঁড়াও ছবিটা খুললে পরিষ্কার হবে। দেখো এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টানিলটা,
এটা তাহলে দেখো সামনে হচ্ছে ফ্রন্টাল সুচার আছে, একটা ফ্রন্টাল সুচার। আচ্ছা পেছনে কি আছে? পেছনে হচ্ছে স্যাজাইটাল সুচার আছে, একটা স্যাজাইটাল সুচার। আর দুদিকে দুটো আছে করোনাল সুচার। তাহলে চারটে জয়েনিং করে হলো, চারটে বোনের জয়েনিং এ এই সুচারটা হচ্ছে। কি কি? একটা ফ্রন্টাল সুচার, পেছনে স্যাজাইটাল সুচার একটা, আর দুদিকে দুটো করোনাল সুচার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা সামনের দিকে একটা ফ্রন্টাল সুচার, পেছনে স্যাজিটাল সুচার, আর দুদিকে ল্যাটারালি হচ্ছে দুটো করোনাল সুচার। চারটে সুচার জয়েনিং করে হচ্ছে। এবার দেখো তাহলে চারটে সুচার জয়েনিং করে অ্যান্টেরিয়র ফ্রন্টাল হচ্ছে। আচ্ছা এর সাইজ কত? লেন্থ 3 সেন্টিমিটার, ব্রেথেও 10 সেন্টিমিটার। আর ক্লোজ হচ্ছে কবে? 18 মান্থস আফটার বার্থ। তাহলে এটা কিন্তু ইমিডিয়েট ক্লোজ হয় না, এটা 18 মান্থস টাইম লাগছে ক্লোজ হতে। আচ্ছা এর ইম্পর্টেন্স কি আছে? ইন্ডিকেট ডিগ্রি অফ ফ্লেকশন। ডিগ্রি অফ ফ্লেকশনটা বোঝা যাচ্ছে, মোল্ডিং এ হেল্প করছে, ব্রেন গ্রোথে হেল্প করে। আর এই অ্যান্টেরিয়র ফ্রন্টাল যদি সানকেন থাকে, মানে হচ্ছে যদি বসে যায়, সেটা দেখে আমরা বুঝতে পারি কি ডিহাইড্রেশন আছে বাচ্চার। আর যদি বালজিং থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে রেস করছে ইন্টারক্রেনিয়াল প্রেশার, এটা আমরা ডিনোট করতে পারি যদি বালজিং থাকে। আর রেয়ারলি ইউজ ফর সিএসএফ অ্যাসপিরেশন অর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। রেয়ারলি ওখান থেকে সিএসএফ নেওয়া হয় বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা করা হয়। ঠিক আছে, যাদের ওই জন্ডিস থাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয়, তখন ওই মাঝে মাঝে এই এখান থেকে করা হয় অ্যান্টেরিয়র ফ্রন্টাল দিয়ে, যদি শুরুর দিকে কারোর করা হয় প্যাথোলজিক্যাল জন্ডিস থাকে। আচ্ছা তাহলে কি কি হলো ইম্পর্টেন্স, তাহলে বুঝতে পেরেছো? এটা ডিগ্রি অফ ফ্লেকশনটাকে ইন্ডিকেট করে, মোল্ডিং এ হেল্প করছে, ব্রেন গ্রোথটাকে অ্যালাউ করছে। আচ্ছা সানকেন থাকলে আমরা ডিহাইড্রেশন বুঝতে পারছি, এই দুটো টার্ম ইম্পর্টেন্ট। যদি সানকেন থাকে ডিহাইড্রেশন বুঝতে পারছি, বালজিং থাকলে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা রেজ করেছে। এই দুটো জিনিসটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা পস্টেরিয়র ফ্রন্টাল দেখো, যেটাকে ল্যাম্বডা বলা হয়, এর শেপ কিরকম? ট্রায়াঙ্গুলার শেপের, মনে রাখবে এর শেপ ট্রায়াঙ্গুলার শেপ। এটা ফর্ম হচ্ছে কি দিয়ে? এটা ফর্ম হচ্ছে একটা স্যাজাইটাল সুচার আর দুটো ল্যাম্বার সুচার, মানে তিনটে সুচার জয়েনিং হয়ে এটা তৈরি হচ্ছে। অ্যান্টেরিয়র ফ্রন্টাল দেখলাম চারটে সুচার জয়েনিং হয়ে হচ্ছে, আর পস্টেরিয়র ফ্রন্টাল তিনটে সুচার জয়েনিং হয়ে হচ্ছে, একটা স্যাজাইটাল সুচার, দুটো ল্যাম্বার সুচার। ঠিক আছে, এর সাইজটা কত? লেন্থে 1.2, ব্রেথেও 1.2। ইম্পর্টেন্স কি আছে? এটা ইন্ডিকেট করছে পজিশন অফ ফিটাল হেড ইন মেটার্নাল পেলভিস। তাহলে কোন পজিশনে ফিটাল হেডটা আছে সেটাকে ডিনোট করতে হেল্প করে। পস্টেরিয়র ফ্রন্টানিদের তাহলে শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হয়, এটা তিনটে সুচার জয়েন হয়ে তৈরি হয়, একটা স্যাজাইটাল সুচার, দুটো ল্যাম্বার সুচার। আর এর সাইজটা কত হয়? 1.2 ইন্টু 1.2 সেন্টিমিটার। আর ইম্পর্টেন্স কি? এটা ফিটাল হেডের পজিশনটা ডিনোট করতে হেল্প করে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট ডায়ামিটার গুলো কি কি আছে। ইম্পর্টেন্ট ডায়ামিটারের মধ্যে বলছে দুটো ভাগে ভাগ করা, একটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারে আছে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, দুটো ভাগে ভাগ করা হয়। ট্রান্সভার্স ডায়ামিটারটা আগে পড়ি দেখো, বাইপ্যারাইটাল ডায়ামিটার, যেটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। এই ডায়ামিটারে এই যে 9.5 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যে আসতেই পারে বাইপ্যারাইটাল ডায়ামিটার কত সেন্টিমিটার। আচ্ছা এটা 9.5 সেন্টিমিটার। বাইপ্যারাইটাল মানেই বোঝা যাচ্ছে দুটো প্যারাইটাল বোনের মাঝে থাকছে, দুটো প্যারাইটাল এমিনেন্সের মাঝে থাকছে। বাই মানে দুটো, আর প্যারাইটাল মানে প্যারাইটাল এমিনেন্সের মাঝে থাকছে, সেটাই হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার। আচ্ছা এবার সুপার সাব প্যারাইটাল দেখো, সুপার সাব প্যারাইটাল হচ্ছে 8.5 সেন্টিমিটার। 8.5 সেন্টিমিটার। এটা এক্সটেন্ড করছে কোথা থেকে? ফ্রম আ পয়েন্ট প্লেসড বিলো ওয়ান প্যারাইটাল এমিনেন্স। প্যারাইটাল এমিনেন্স কোনগুলো বলো তো? প্যারাইটাল বোনের দুদিকে দুটো উঁচু জায়গা দেখলাম তো, সেটাকে প্যারাইটাল এমিনেন্স বলে। প্যারাইটাল বোনের দুদিকে দুটো যে উঁচু জায়গা আছে, দুপাশেই যে দুটো উঁচু জায়গা আছে, সেগুলোকে প্যারাইটাল এমিনেন্স বলে। এটা একটা প্যারাইটাল এমিনেন্সের নিচ থেকে অন্য দিকের আর একটা প্যারাইটাল এমিনেন্সের ওপর পর্যন্ত
যে ডিস্টেন্সটা সেটাকে বলছে সুপার সাব প্যারাইটাল। একদিকের প্যারাইটাল এমিনেন্সের ওপর আর একদিকের প্যারাইটাল এমিনেন্সের নিচে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলছে 8.5 সেন্টিমিটার। এটা বুঝতে পেরেছো? দেখো আরেকবার পিকচারটায় যাচ্ছি। দেখো প্যারাইটাল এমিনেন্স দেখো এখানে লেবেল করা আছে কোনটা দেখো, এই যে উঁচু দুদিকে যে জায়গাটা আছে, এই যে অ্যারো দিয়ে দেখানো আছে, এই দিকে একটা আছে, ডান দিকে বাঁ দিকেও একটা আছে। এই ধরো এই প্যারাইটাল এমিনেন্সের নিচ থেকে আর একটা দিকের প্যারাইটাল এমিনেন্সের ওপর পর্যন্ত যে ডিস্টেন্স, এই দেখো দেখানো আছে সুপার সাব প্যারাইটাল ডায়ামিটার দেখা আছে, দেখো দেখানো আছে অ্যারো দিয়ে, দেখে নাও। দেখতে পেয়েছো? সুপার সাব প্যারাইটাল। আচ্ছা ঠিক আছে। বাইপ্যারাইটাল তাহলে কোনটা? এটা দেখো দুটো প্যারাইটাল বোনের মাঝখানে, বাইপ্যারাইটালটাও এখানে দেখানো আছে, দেখে নাও। বাই টেম্পোরাল, দুটো টেম্পোরালের মাঝখানে। ঠিক আছে, এবার নেক্সটে যাচ্ছি। বাই টেম্পোরাল যেটা বললাম 8 সেন্টিমিটার, এটা it is the distance between the anterior inferior ends of the coronal suture. coronal suture যেটা আছে দুদিকে, এবার তার anterior inferior ends-টা দুদিকের যে এন্ডটা সেটার যে ডিস্টেন্সটা, coronal suture-এর দুদিকের যে এন্ডের ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে বাইটেম্পোরাল ডায়ামিটার 8 সেন্টিমিটার। আর বাইম্যাস্টয়েডটা কি? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টিপ অফ দ্য ম্যাস্টয়েড প্রসেস। ম্যাস্টয়েড প্রসেসটা কোথায় আছে? টেম্পোরাল বোনের ওপর। কানের ওপরে দেখালাম তো টেম্পোরাল বোন, ওখানে ম্যাস্টয়েড প্রসেস আছে। দুদিকে দুটো ম্যাস্টয়েড প্রসেসের টিপ, এটার মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে 7.5 সেন্টিমিটার। বাই মানেই জানবে দুটোর কথা বলা হচ্ছে, দুটোর মধ্যে যে ডিস্টেন্স, দুটো ম্যাস্টয়েড প্রসেসের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে বাই ম্যাস্টয়েড। 7.5 সেন্টিমিটার। এই এরগুলো মনে রাখবে, ডিস্টেন্সটা কত সেন্টিমিটার এগুলো মনে রাখবে। তারপরে দেখো অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, এইটা বেশি ইম্পর্টেন্ট ট্রান্সভার্সের থেকে। অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার দেখো সাব অক্সিপুটো ব্রেগমাটিক। প্রথমে হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক। এটা কোথায়? অক্সিপিটাল যে বোনটা দেখেছিলে, তোমাদের কাছে যদি বইটা থাকে বা নালে আবার ওখানে যাচ্ছি, দেখো দাঁড়াও। দেখো সাব অক্সিপিটো ব্রেগমাটিক কি বলছে? এক্সটেন্স ফ্রম দ্য নেপ অফ দ্য নেক টু দ্য সেন্টার অফ দ্য ব্রেগমা। নেপ অফ দ্য নেক মানে কোন জায়গাটা? এই যে অক্সিপুট দেখতে পাচ্ছ, অক্সিপিটাল বোনের ঠিক নিচে, মানে পেছনের দিকে যেখানে অক্সিপুট লেখাটা আছে ওইখানে একটা উঁচু মতো জায়গা আছে যেটাকে বলা হয় অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। ওর ঠিক নিচ থেকে, যেটাকে নেপ অফ দ্য নেক বলছে, ওর নিচ থেকে সেন্টার অফ ব্রেগমা মানে এই অ্যান্টেরিয়র ফন্টানিল এই জায়গাটা পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে সাব অক্সিপুটো ব্রেগমাটিক বলে। এটা কত? 9.5 সেন্টিমিটার। ঠিক আছে, সাব মানে নিচে, অক্সিপুটো মানে হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের নিচ থেকে ব্রেগমা পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক 9.5 সেন্টিমিটার। নেক্সট দেখো সাব অক্সিপুটো ফ্রন্টাল। সাব অক্সিপুটো ফ্রন্টাল মানে এটাও সেম সাব অক্সিপুটো, মানে ওই একই জায়গা থেকে অক্সিপুটাল প্রোট্রুবারেন্সের ঠিক নিচ থেকে, পেছন দিকে যে উঁচু জায়গাটা আছে তার ঠিক নিচ থেকে, যেখানে অক্সিপুট লেখাটা আছে দেখো ওর ঠিক নিচ থেকে আবার এটা চলে যাবে কোথায়? অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য অ্যান্টেরিয়র ফন্টানিল বা সেন্টার অফ সিনসিপুট পর্যন্ত। এই যে সিনসিপুট লেখাটা আছে এই সিনসিপুট পর্যন্ত। কেউ কিছু বলছো? শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ শোনো, তাহলে এটা বুঝতে পেরেছো কি
সাব অক্সিপিটো ফ্রন্টালটা বুঝতে পেরেছো? নেপ অফ দ্য নেক থেকে, মানে ওই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের নিচ থেকে সেন্টার অফ সিনসিপুট পর্যন্ত, যেখানে সিনসিপুট লেখা আছে দেখো ওই পর্যন্ত হচ্ছে সাব অক্সিপিটো ফ্রন্টাল, যেটা কত 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেখো অক্সিপিটো ফ্রন্টাল। অক্সিপিটো ফ্রন্টাল মানে এটা এক্সটেন্স ফ্রম দ্য অক্সিপিটাল এমিনেন্স টু দ্য রুট অফ দ্য নোজ, যেটাকে গ্ল্যাবেলা বলা হচ্ছে। ঠিক আছে, এটা যেহেতু অক্সিপিটো ফ্রন্টাল সেই জন্য মানে সাব কথাটা চলে গেছে, তার মানে বুঝতে পারছো ওটা অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের নিচ আর নয়, এবার অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকেই এবার ডিস্টেন্সটাকে বলছে কত দূর, রুট অফ দ্য নোজ যেটাকে গ্ল্যাবেলা বলছি সেই পর্যন্ত। সেটা আরেকটু যেহেতু বাড়ছে তাই জন্য 11.5 সেন্টিমিটার হচ্ছে ডিস্টেন্সটা। ঠিক আছে, ধীরে ধীরে বাড়লো। আচ্ছা, এবার দেখো মেন্টো ভার্টিক্যাল। এটা কি? এক্সটেন্স ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য চিন টু দ্য হাইয়েস্ট পয়েন্ট অন দ্য স্যাজিটাল সুচার। মিড পয়েন্ট অফ দ্য চিন, দাঁড়াও, মিড পয়েন্ট অফ দ্য চিন হচ্ছে যে দেখিয়েছিলাম সেই মাউথের হচ্ছে যে মেন্টাম, যেখানটা দেখিয়েছিলাম এর আগের পিকচারে, সেই মেন্টামটা থেকে, ঠিক আছে, মেন্টামটা থেকে তোমার হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজিটাল সুচার, এখানে স্যাজিটাল সুচারটা দেখো, এই স্যাজিটাল সুচারের ওপর পর্যন্ত এই যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় মেন্টো ভার্টিক্যাল। ঠিক আছে, মেন্টাম থেকে বা মিড পয়েন্ট অফ চিন থেকে হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজিটাল সুচার পর্যন্ত মেন্টো ভার্টিক্যাল। কথাটা থেকেই বোঝা যাচ্ছে মেন্টো মানে মেন্টাম থেকে বা মিড পয়েন্ট অফ চিন থেকে, ভার্টিক্যাল মানে মানে ওপরের হচ্ছে যে তোমার স্যাজিটাল সুচারের উঁচুটাকে বলছে মেন্টো ভার্টিক্যাল। এটা 14 সেন্টিমিটার, এটার ডিস্টেন্সটা সব থেকে বেশি, এটা সব থেকে বড়। তারপরে দেখো সাবমেন্টো ভার্টিক্যাল। সাবমেন্টো ভার্টিক্যাল মানে এক্সটেন্স ফ্রম জাংশন অফ ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড নেক টু দ্য হাইয়েস্ট পয়েন্ট অন দ্য স্যাজিটাল সুচার। তাহলে এটা হচ্ছে এক্সটেন্ড করছে কোথা থেকে না, এই যে মাউথের যে জাংশনটা আছে, যেখানে মাউথ আর নেক নিচের দিকে, মানে এই যে আগের পিকচারটা দেখো, এই যে মেন্টামটা দেখতে পাচ্ছ এর যে নিচে ভেতরের দিকে যে গর্ত মতো যে জায়গাটা, মানে মাউথ আর নেকের যে জাংশনটা, তোমরা ফিটাল স্কাল যারা করেছো দেখবে নিচে যে বেসটাকে যেটা বলছে, ওই জায়গাটা যেটা গর্ত মতো একটা ঢোকা জায়গা থাকে, ওখান থেকে তোমার সেন্টার অফ ব্রেকমা মানে অ্যান্টেরিয়র ফন্টানিল এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। এটাকে সাবমেন্টো ব্রেকমাটিক বলছে, মানে মেন্টাম থেকে আরেকটু নিচে, তো তাই জন্য সাবমেন্টো, আর ব্রেকমাটিক মানে ব্রেকমা। ঠিক আছে, এই টার্মগুলো থেকে মনে রাখবে। এটা 9.5 সেন্টিমিটার। তাহলে এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার নেক্সট সালে যাচ্ছি। এবার দেখো মোল্ডিং কাকে বলে। মোল্ডিং কোশ্চেন আসে। মোল্ডিং বলছে ইট ইজ দ্য অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড while passing through the resistant birth passage during labor। হ্যাঁ, মনে থাকবে, ছবিটা দেখে দেখে নিজে আগে বুঝে বুঝে পড়বে, তারপরে দেখবে চোখের সামনে ভাসবে। ঠিক আছে, এগুলো ডিস্টেন্সটা তুলে দেওয়ার চান্সটা কম, মানে কোথা থেকে কতটা সেটা হচ্ছে চান্সটা কম, কিন্তু সেন্টিমিটারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেন্টিমিটারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে ফেলবে যে কোনটার কত সেন্টিমিটার, নামগুলো লিখবে আর হচ্ছে যে ডিস্টেন্সগুলো লিখবে, তাহলে দেখবে পরীক্ষার সময় এক ঝলক দেখে গেলে আরো মনে পড়ে যাবে। মোল্ডিং কি বলছে দেখো, মোল্ডিং বলছে যে ইট ইজ দ্য অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড while passing through the resistant birth passage during labor। তাহলে লেবারের সময় যখন হেডটা রেজিস্ট্যান্ট বার্থ প্যাসেজের মধ্য দিয়ে পাস করছে তখন তার শেপের একটা অল্টারেশন হয়ে থাকে, সেই হেডের একটা অল্টারেশন হয় শেপের, সেটাকেই বলা হয় মোল্ডিং। তাহলে রেজিস্ট্যান্ট বার্থ প্যাসেজ মানে হেডের তুলনায় তো বার্থ প্যাসেজটা তো ছোট, স্মল, তো সেই রেজিস্ট্যান্ট একটা ক্রিয়েট করছে, তাহলে সেই রেজিস্ট্যান্ট বার্থ প্যাসেজের মধ্যে আসতে গেলে ওর হচ্ছে শেপের অল্টারেশন হয়, মোল্ডিং হয়, তবেই সে হচ্ছে যে ওই বার্থ প্যাসেজে ঠিকভাবে পাস করতে পারে, এটাকেই বলা হচ্ছে মোল্ডিং। এই মোল্ডিংটা খুব দরকার লেবারটা ঠিক নর্মাল লেবার হওয়ার জন্য। এর ইম্পর্টেন্স কি বলছে, হেল্প প্যাসেজ অফ হেড থ্রু পেলভিস, পেলভিস দিয়ে হেডটাকে পাস করতে হেল্প করে। তারপরে বলছে
হ্যাঁ, ওভারল্যাপিং অফ বোন এই কথাটা তুলে কোশ্চেন আসতে পারে। ওভারল্যাপিং অফ বোন হচ্ছে মোল্ডিং। রিডিউসেস হেড ডায়ামিটার টেম্পোরারিলি, এটা যেহেতু একে অপরের উপর উঠে যাচ্ছে ডায়ামিটারটা কমে যাচ্ছে, আচ্ছা টেম্পোরারিলি কিন্তু কমছে। হ্যাঁ, আর নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, এটা নর্মালি হচ্ছে যেহেতু বার্থটা ঠিকভাবে হতে হবে তার জন্য এটা নর্মালি হচ্ছে। মোল্ডিং ডিসঅ্যাপিয়ার উইথিন ফিউ আওয়ার্স আফটার বার্থ, বার্থের ফিউ আওয়ার্সের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, এবার এর গ্রেডিংটা দেখো। গ্রেডিংটা দিয়েছি, গ্রেডিংটা একটু দেখে রাখবে। দেয়ার আর 3 গ্রেডিং, 3টে গ্রেডিং আছে। গ্রেড 1 বলছে দ্য বোন টাচিং বাট নট ওভারল্যাপিং, মানে বোনগুলো টাচ করছে কিন্তু একে অপরের ওপর ওভারল্যাপিং হয়নি এখনো। গ্রেড 2 মানে ওভারল্যাপিং করছে বাট ইজিলি সেপারেটেড করা যাচ্ছে। গ্রেড 3 হচ্ছে ফিক্সড ওভারল্যাপিং, একদম ভালো মানে একদম ফিক্সড ওভারল্যাপিং হয়ে গেল, আর সেপারেট করা যাচ্ছে না। এইটা হচ্ছে গ্রেডিংটা, এটা ইজি আছে, এটা একটু দেখে নিও। তারপরে দেখো ক্যাপুট সাকসিডিনাম। ক্যাপুট সাকসিডিনাম কাকে বলে বলো? ক্যাপুট সাকসিডিনাম বলছে যে কোনটা আরেকবার বলবো? মোল্ডিং। মোল্ডিংটা মানে হচ্ছে দেখো মানে বার্থ প্যাসেজ, ন্যারো যে বার্থ প্যাসেজটা সেটা মানে বার্থ প্যাসেজের থেকে হেডটা তো বড়। এবার সেই যে প্যাসেজের মধ্য দিয়ে আসতে গেলে হেডটা তো হচ্ছে ইজিলি আসতে পারবে না, যদি হচ্ছে যে সূচারগুলো একে অপরের উপর উঠে গিয়ে মানে প্যাসেজটা মানে পাস করতে তাকে হেল্প করছে। এর জন্য হচ্ছে যে শেপের যে দেখো এই যে রেজিস্ট্যান্ট যে বার্থ প্যাসেজটা তার মধ্যে দিয়ে আসতে গেলে তার একটা শেপের অল্টারেশন হচ্ছে, তখন কি হয় একে অপরের ওপর সূচারগুলো উঠে যাচ্ছে, তার ফলে ইজিলি সে পাস করতে পারে বার্থ ক্যানাল দিয়ে। বুঝেছো? বার্থ প্যাসেজটা তো একটা রেজিস্ট্যান্ট দিয়ে থাকে, ওই রেজিস্ট্যান্ট বার্থ প্যাসেজের মধ্যে আসতে গিয়ে তার হেডের শেপের অল্টারেশন হচ্ছে, চাপের মধ্যে একটা অল্টারেশন হচ্ছে, তখন ওই সূচারগুলো একে অপরের উপর উঠে যাচ্ছে, এটাকেই বলা হয় মোল্ডিং। আচ্ছা নেক্সট দেখো ক্যাপুট সাকসিডিনাম। এটা বলছে ইট ইজ দ্য ফরমেশন অফ সোয়েলিং ডিউ টু স্ট্যাগনেশন অফ ফ্লুইড, এটা স্পেলিংটা ভুল আছে, স্ট্যাগনেশন অফ ফ্লুইড ইন দ্য লেয়ার অফ দ্য স্ক্যাল্প বিনিথ দ্য গার্ডেল অফ কন্ট্যাক্ট। তাহলে এটা কি বলছে? এটা হচ্ছে একটা সোয়েলিং কেন হয়? ফ্লুইড স্ট্যাগনেন্টের ফলে হয়। কোথায় না? লেয়ার অফ দ্য স্ক্যাল্পে, স্ক্যাল্প লেয়ারে ফ্লুইড অ্যাকোমোডেশন হচ্ছে, তার ফলে যে সোয়েলিংটা হচ্ছে সেটাকেই বলা হয় ক্যাপুট সাকসিডিনাম। ক্যাপুট সাকসিডিনাম বলা হয়। এবার দেখো ক্যাপুট সাকসিডিনাম আর কেফাল হেমাটোমার ডিফারেন্স, এটা ইম্পর্টেন্ট, এটা দেখবে। আচ্ছা, ক্যাপুট সাকসিডিনাম অ্যাপিয়ারেন্স হচ্ছে অ্যাট বার্থে, অ্যাট বার্থেই আমরা এটা দেখতে পাই। ক্যাপুট দেখতে পাই তো? হুম। যে যে দেখবে মায়েদের একটু মানে ডিফিকাল্ট ডেলিভারি হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে প্রেশার দিয়ে যাচ্ছে কিন্তু বেবি বার্থ হচ্ছে না, সেই সব বেবিদের ক্ষেত্রে বেশি ক্যাপুট দেখতে পাই আমরা, কেননা সে হচ্ছে বেশি রেজিস্ট্যান্টটা মধ্যে ফেস করে আসছে, সেই জন্য তার হচ্ছে বেশি শেপের অল্টারেশন হয়, বেশি ক্যাপুট দেখা যায়। আচ্ছা, এবার বলছে এর কেফাল হেমাটোমাটা কখন দেখা যায়? আওয়ার্স আফটার বার্থ, বার্থ হয়ে যাওয়ার পর কিছু ঘন্টা পরে দেখা যায়। আচ্ছা, ফিল কিরকম হয়? এবার ক্যাপুট সাকসিডিনাম সফট হয় এবং কম্প্রেসেবল, মানে প্রেস করা যায়। আর কেফাল হেমাটোমা এটা সফট হচ্ছে কিন্তু ইনকম্প্রেসেবল, প্রেস করা যায় না। আচ্ছা, এক্সটেন্টটা কিরকম? ক্যাপুট সাকসিডিনাম ডিফিউজ হয়, স্প্রেড করে ওভার দ্য সুচার লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিফিউজ হচ্ছে মানে ছড়িয়ে পড়ে আর সুচার লাইন ক্রস করে যায়। আর কেফাল হেমাটোমাটা সুচার লাইন ক্রস করে না, এটা বোনের মধ্যে থাকে, এটা পেরিঅস্টিয়ামে হয়ে থাকে, সেই জন্য এটা সুচার লাইন ক্রস করতে পারে না। ঠিক আছে, এটা পেরিঅস্টিয়ামের মধ্যে লিমিটেড থাকে। আর এটা যেহেতু স্ক্যাল্পে, এবার সেই জন্য এ কিন্তু ডিফিউজ হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে এবং সুচার লাইন ক্রস করছে। এবার পজিশন দেখো, ক্যাপুট সাকসিডিনাম চেঞ্জেস অ্যান্ড মুভ টু দ্য ডিপেন্ডেন্ট পার্ট। দেখো বাচ্চাকে যদি তুমি অন্যদিকে পাশ ফিরিয়ে রাখো তখন হচ্ছে যে আর একটা দিকে আদার্স যে দিকটা উঠে আছে সেই দিকে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাই জন্য বলছে এটা হচ্ছে
সাইজে এটা হচ্ছে তোমার চেঞ্জ হয়ে থাকে, পজিশনটা চেঞ্জ হয় এবং মুভ করে ডিপেন্ডেন্ট পার্টের দিকে। ঠিক আছে, এবার বলছে উইথ অবজারভেশন কি গ্র্যাজুয়ালি রিডিউসেস ইন সাইজ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার উইদিন ফিউ আওয়ার্স। গ্র্যাজুয়ালি সাইজে কমে যায় এবং ফিউ আওয়ার্সের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যায়। আর এর ক্ষেত্রে কেফাল হেমাটোমার ক্ষেত্রে সাইজে কিন্তু ইনক্রিজ করছে, আর এটা তোমার ডিসঅ্যাপিয়ার হতে কিছু উইকস বা মান্থস লেগে যায়। ওটা তাহলে আফটার বার্থ কিছু আওয়ার্সের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে ক্যাপুস সাকসিডিনাম। কেফাল হেমাটোমাটা কিছু সপ্তাহ বা মাস লাগে ডিসঅ্যাপিয়ার হতে। এবার ডেফিনেশন কি বলছে, লোকালাইজ সোয়েলিং অন দ্য স্ক্যাল্প ডিউ টু ইফিউশনস অফ সিরাম। ঠিক আছে, ফ্লুইড অ্যাকুমুলেশনের ফলে যে সোয়েলিংটা হচ্ছে সেটাই হলো ক্যাপুস সাকসিডিনাম। আর কেফাল হেমাটোমা বলছে ইট ইজ দ্য হেমারেজ আন্ডার দ্য পেরিওস্টিয়াম অফ বোন অফ দ্য স্কাল। ওটা স্ক্যাল্পে আর এটা স্কালের বোনে হচ্ছে এবং হেমারেজ হচ্ছে। এবার ইটিওলজি কি, ক্যাপুস সাকসিডিনাম কেন তৈরি হয়? প্রেশার বাই দ্য ডাইলেটিং সার্ভিক্স বা সার্ভাইকাল রিং causing obstruction to the venous and lymphatic return resulting in scalp edema। তাহলে এই যে তোমার হেডটা যে আসছে, এবার সেটা যে চাপ দিচ্ছে তোমার সার্ভিক্সটা, তারপরে তোমার হচ্ছে হ্যাঁ সার্ভিক্সটা যে অবস্ট্রাকশন করছে, তার ফলে কি হয় বেবির ওই স্ক্যাল্পের ভেনাস এবং লিম্ফ্যাটিক যে রিটার্নটা ড্রেনেজটা সেটা অবস্ট্রাকশন হয়, তার ফলে ইডিমা দেখা যায়। বুঝতে পেরেছো? এই যে ডাইলেটিং সার্ভিক্সটা বেবির হচ্ছে হেডের ওপর প্রেশার দিচ্ছে, তার ফলে তার লিম্ফ্যাটিক ড্রেনেজটা বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে ইডিমা হয়ে যাচ্ছে। আর কেফাল হেমাটোমার ক্ষেত্রে কি হয়, ইট ইজ দ্য ফলোইং ট্রমা টু দ্য স্কাল ডিউ টু প্রলং প্রেশার অন হেড ডিউরিং লেবার, ফরসেপস বা ভেন্টুস ডেলিভারি। তাহলে এটা কেন হয়, ধরো প্রলং প্রেশার দিচ্ছে হেডের ওপর ডিউরিং লেবার, এবার ফরসেপ বা ভেন্টুস ডেলিভারি করতে গিয়ে কোনো আঘাত লাগলো, সেই ক্ষেত্রে হয়ে থাকে মানে ট্রমা থেকে প্রলং প্রেশার যদি দিয়ে কোনো ট্রমা হয়ে যায় বা ফরসেপস বা ভেন্টুসে ডেলিভারি করতে গিয়ে কোনো ট্রমা লাগলো, তখন কেফাল হেমাটোমা হতে পারে। আচ্ছা, আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্র্যাকচার অফ দ্য স্কাল বোন। আবার কোনো কোনো সময় যদি স্কাল বোন ফ্র্যাকচার হয় তখন তার সাথেও অ্যাসোসিয়েটেড। নেক্সট দেখো, এখানে এবার ইম্পর্টেন্স যে জিনিসগুলো আছে, কমন প্রেজেন্টিং পার্ট হচ্ছে ভার্টেক্স, মোস্ট ইম্পর্টেন্ট সুচার হচ্ছে স্যাজিটাল সুচার, মোস্ট ইম্পর্টেন্ট ফন্টানিল কি পস্টেরিয়র ফন্টানিল ফর ডিটারমিনিং ফিটাল পজিশন, কেন আমরা ফিটাল পজিশনটা ডিটারমিনিং করতে পারি। আর ডায়মন্ড শেপ ফন্টানিল কোনটা, অ্যান্টেরিয়র ফন্টানিল। ট্রায়াঙ্গুলার ফন্টানিল হচ্ছে পস্টেরিয়র ফন্টানিল। অ্যান্টেরিয়র ফন্টানিল ক্লোজেস অ্যাট 18 months, 18 months-এ ক্লোজ হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানিল। আর পস্টেরিয়র ফন্টানিলটা হচ্ছে অ্যাট বার্থেই ক্লোজ হয়। এবার যদি অ্যাট বার্থে না হয়, মোটামুটি 6 weeks-এর মধ্যে কিন্তু ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এবার এঙ্গেজিং ডায়ামিটার অফ ফিটাল হেড। দেখো এই যে ফিটাল হেডের এঙ্গেজিং ডায়ামিটারটা কিন্তু বাইপ্যারাইটাল ডায়ামিটার, যেটা 9.5 সেন্টিমিটার। তাহলে যদি জিজ্ঞেস করে এঙ্গেজিং ডায়ামিটার অফ ফিটাল হেড কি, বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার। সানকেন অ্যান্টেরিয়র ফন্টানিল মানে কি, ডিহাইড্রেশন। বালজিং অ্যান্টেরিয়র ফন্টানিল মানে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার। আর মোল্ডিং মানে ওভারল্যাপিং অফ ফিটাল স্কাল বোন ডিউরিং লেবার। এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখবে। এবার দেখো পেলভিস। পেলভিসের মধ্যে বলছে, দেখো পেলভিসের মধ্যে ট্রু পেলভিস আছে, ফলস পেলভিস আছে, তাই তো? আচ্ছা, ফলস পেলভিস দেখো লেখা আছে, দেখো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ইলিয়াম, ওই জায়গাটাকে ইলিয়াম বলছে, ইসচিয়াম আছে আর সিম্ফাসিস পিউবিস আছে। এই পিউবিক বোন, হ্যাঁ পিউবিক বোন আছে, ঠিক আছে। দেখো এর মধ্যে দুটো ইনোমিনেট বোন থাকে, একটা স্যাক্রাম থাকে আর কক্সিস থাকে, ঠিক আছে। তাহলে কটা বোন থাকছে, দুটো ইনোমিনেট বোন থাকে, একটা স্যাক্রাম থাকে আর একটা কক্সিস থাকে। এবার দেখো এইগুলো ইউনাইটেড হয়ে 4টে জয়েন্ট তৈরি করে। কি কি জয়েন্ট? দুটো স্যাক্রোইলিয়াল জয়েন্ট, দুটো স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট আর একটা সিম্ফাসিস পিউবিস। এইগুলো অতটা তোমাদের লাগবে না। আচ্ছা, এইদিকে ল্যান্ডমার্ক কি কি আছে দেখো, এদিকে দেখো 1 2 3 4 করে নাম্বারিং করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে ল্যান্ডমার্ক গুলো হচ্ছে, প্রথমে দেখো 1 যে নাম্বারিংটা করা আছে ওটা হচ্ছে সিম্ফাসিস পিউবিস বলে ওটাকে। এটা তোমাদের জানতে হবে যে সিম্ফাসিস পিউবিস কোনটা, স্যাক্রাল প্রমোটারি কোনটা, এগুলো জানতে হবে।
আচ্ছা, সিম্পাসিস পিউবিস তাহলে 1 নম্বর যেটা মার্ক করা আছে ওটা। 2 নম্বর মার্ক করাটা পিউবিক ক্রেস্ট। 3 নম্বর মার্ক করাটা হচ্ছে পিউবিক টিউবাকেল। তারপরেরটা হচ্ছে পেকটেনিয়াল লাইন। তারপরে আছে ইলিওপেকটেনিয়াল লাইন। ঠিক আছে, ইলিওপেকটেনিয়াল এমিনেন্স, উঁচু মতো জায়গাটা দেখো, উঁচু মতো 5 নম্বরের জায়গাটা একটু ওঠা মতো, ওটাকে এমিনেন্স বলছে। আর 6 নম্বরটা হচ্ছে ইলিওপেকটেনিয়াল লাইন। 7 নম্বরেরটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আর তারপরে আছে আলা অফ স্যাক্রাম। দেখো আলা 8 নম্বরটা আলা অফ স্যাক্রাম, আর 9 নম্বরটা হচ্ছে স্যাক্রাল প্রমনটারি। এই 9টা বনি ল্যান্ডমার্ক আছে ইনলেটে বা পেলভিক ব্রিমের মধ্যে। পেলভিক ব্রিমের মধ্যে এই 9টা ল্যান্ডমার্ক আছে। এবার দেখো বোন অফ দ্য পেলভিস, যেটা বলছিলাম কি কি বোন আছে। দুটো ইনোমিনেট বোন আছে, স্যাক্রাম আছে একটা, আর একটা কক্সিস আছে। এই বোনগুলো জয়েন হয়ে 4টে জয়েন্ট তৈরি করেছে। দুটো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, একটা সিম্ফাসিস পিউবিস আর স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট। এই 4টে জয়েন্ট তৈরি করে। এখানে এবার কোশ্চেন কি আসতে পারে, হাউ মেনি বোন ফর্ম দ্য পেলভিস? কতগুলো বোন পেলভিস তৈরি করছে? 4 বোন, দুটো ইনোমিনেট বোন আর একটা স্যাক্রাম আর একটা কক্সিস। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝতে পারলে? তারপরে দেখো ডিভিশন অফ দ্য পেলভিস। তাহলে আমি প্রথমেই বললাম যে পেলভিসটাকে দুটো ভাগে ভাগ করা, একটা ফলস পেলভিস আর একটা ট্রু পেলভিস। আচ্ছা, ফলস পেলভিস কি? অ্যাবভ দ্য পেলভিক ব্রিম। আমি যে 9টা দেখো বনি ল্যান্ডমার্ক বললাম, তার ওপরের যে অংশটা সেটা হচ্ছে ফলস পেলভিস। আর পেলভিক ব্রিম থেকে যে অংশটা সেটা হচ্ছে ট্রু পেলভিস। তারই অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, কি কি 9টা বনি ল্যান্ডমার্ক বললাম বলো? একজন হচ্ছে, দাঁড়াও মাইকটা অন করি, একজন বলবে কি কি বনি ল্যান্ডমার্ক বললাম। ম্যাম বলবো? হ্যাঁ বলো। এক হচ্ছে সিম্পাইসিস পিউবিস, 2 হচ্ছে পিউবিক রেস্ট, 3 হচ্ছে পিউবিক টিউবারকেল, 4 হচ্ছে টিউবারকেল, পিউবিক ক্রেস্ট আর সিম্পাইসিস পিউবিস। হ্যাঁ, 9খানা হলো। ম্যাম একদম এক হচ্ছে প্রমনটরি। সিম্পাইসিস পিউবিস, 2 হচ্ছে পিউবিক ক্রেস্ট, 3-এ আমরা পিউবিক টিউবারকেল, 4-এ হচ্ছে পেকটেনিয়াল লাইন, 5 হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স, 6-এ হচ্ছে ইলিওপেকটেনিয়াল লাইন, 7 স্যাক্রোইলিয়াক আর্টিকুলেশন, 8-এ হচ্ছে অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য এলা অফ স্যাক্রাম, আর 9 হচ্ছে স্যাক্রাল প্রমনটরি। আচ্ছা, এইগুলো তোমরা জিএনএম বিএসসির সময় তো এগুলো সবই পড়ে এসেছো, তাই না? হ্যাঁ ম্যাম, এগুলো না পড়াটাই অন্যায় ছিল, এরকম ব্যাপার ছিল, যেহেতু প্র্যাকটিক্যালে ছিল তো এমনিতেও আসতো সেই জন্য। হ্যাঁ, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। ওই বই তো এই দুটো ফিটাল স্কাল আর মেটার্নাল পেলভিস এই দুটোই ছিল। হ্যাঁ, আর একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে মনে হতো প্র্যাকটিক্যালে যেন এই প্রসিডিওরটাই পড়ে। আর এগুলো ধরবেই, মানে এটা তো মানে কাউকে না কাউকে একটা তো ধরবেই, নয় ফিটাল স্কাল নয় পেলভিস, যে কোনো একটা জিজ্ঞেস করেই তো। হ্যাঁ হ্যাঁ, আর ওই ডায়াগোনাল কনজুগেটের শর্ট কোশ্চেন ওইটা আসতোই আর কি। ডায়ামিটার গুলো তো ধরবে। এবার তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, পরে এমএসসি টেমএসসিতে খুব ইম্পর্টেন্ট এগুলো, তখন ডিটেলে আরো বেশি জানতে হয় এগুলো। এখন তোমাদের অতটা বেসিক মোটামুটি একটু জানতে হয়। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা ডিভিশন অফ পেলভিসের মধ্যে হলে ফলস হলো। এবার ফলস পেলভিস কোনটা বলছে? অ্যাবাভ দ্য পেলভিক ব্রিম, যেখানে বনি ল্যান্ডমার্ক গুলো আছে তার উপরের দিকটা হচ্ছে ফলস পেলভিস, যেখানে ইলিয়াম আছে। ঠিক আছে, ওই জায়গাটা। এবার বলছে ফর্ম মেনলি বাই ইলিয়াক বোন, ইলিয়াক বোন দিয়ে মেনলি তৈরি হচ্ছে। আচ্ছা, লিটিল অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স, এর সেরকম অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স নেই। এবার ট্রু পেলভিস দেখো, বিলো দ্য পেলভিক ব্রিম, ওই বনি ল্যান্ডমার্ক গুলো থেকে নিচের অংশটাকে বলা হয় ট্রু পেলভিস, যার মধ্য দিয়ে বেবিটা পাস করে। আর এঙ্গেজমেন্ট হয় কিন্তু পেলভিক ব্রিমে, যখন কিন্তু প্রেজেন্টিং পার্টটা আসছে তখন সেটাকে কিন্তু এঙ্গেজমেন্ট বলে, জানো? আচ্ছা, এবার দেখো পেলভিক ইনলেট, সেটাকে ব্রিম বলছে। এবার তার শেপ কি? ট্রান্সভার্সলি ওভাল। ইনলেটের শেপটা কিরকম? ট্রান্সভার্সলি ওভাল হয়।
আর ইম্পর্টেন্ট ডায়ামিটার গুলো কি আছে দেখো। প্রথমে হচ্ছে ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট এর মেজারমেন্ট হচ্ছে 11 সেন্টিমিটার। আর এর ডিস্টেন্সটা কোথা থেকে কত? স্যাক্রাল প্রমোন্টারি থেকে আপার বর্ডার অফ সিম্ফাসিস পিউবিস পর্যন্ত। ঠিক আছে, স্যাক্রাল প্রমোন্টারি থেকে আপার বর্ডার অফ সিম্ফাসিস পর্যন্ত হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট। দেখো আবার যাচ্ছি ওখানটা। দেখো স্যাক্রাল প্রমোন্টারি 9 নম্বরে, সেখান থেকে 1 নাম্বারটা দেখো সিম্ফাসিস পিউবিস। এই সিম্ফাসিস পিউবিসের আপার বর্ডার এই যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তাহলে কত? 11 সেন্টিমিটার। আচ্ছা, এবার আছে অবস্ট্রেটিক কনজুগেট। অবস্ট্রেটিক কনজুগেট কি? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি টু prominent bony projection in the midline of the inner surface of symphysis pubis. দেখো এর আগেরটা যেটা পড়লাম অ্যান্টেরিয়র পস্টেরিয়র বা ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট, সেটা কিন্তু বললো স্যাক্রাল প্রমোন্টারি থেকে আপার বর্ডার অফ সিম্ফাসিস পিউবিস। আর অবস্ট্রেটিক কনজুগেটটা বলছে স্যাক্রাল প্রমোন্টারি থেকে ইনার সারফেস অফ সিম্ফাসিস পিউবিসের মানে মিড লাইন, ভেতরের দিকে মিডিল পর্যন্ত। ওটা আপার বর্ডার ছিল আর এটা মিডিল পর্যন্ত হলো অবস্ট্রেটিক কনজুগেট। স্যাক্রাল প্রমোন্টারি থেকে মিডিল পার্টটাকে বলছে সিম্ফাসিস পিউবিসের যে ডিস্টেন্সটা, সেটা অবস্ট্রেটিক কনজুগেট। তারপর ডায়াগোনালটা হচ্ছে নিচের সিম্ফাসিস পিউবিসের এবার লোয়ার বর্ডারের থেকে যে ডিস্টেন্সটা স্যাক্রাল প্রমোন্টারি, সেটাকে বলা হয় ডায়াগোনাল। তাহলে দেখো প্রথমে অ্যানাটমিক্যাল কনজুগেট বা ট্রু কনজুগেট বলছে স্যাক্রাল প্রমোন্টারি থেকে সিম্ফাসিস পিউবিসের আপার বর্ডার পর্যন্ত। তারপরেরটা হচ্ছে অবস্ট্রেটিক কনজুগেট, যেটা স্যাক্রাল প্রমোন্টারি থেকে সিম্ফাসিস পিউবিসের মিড লাইন মানে মিডল পার্ট পর্যন্ত। ঠিক আছে, তারপর ডায়াগোনাল কনজুগেট, সেটা স্যাক্রাল প্রমোন্টারি থেকে সিম্ফাসিস পিউবিসের লোয়ার বর্ডার পর্যন্ত। বুঝতে পেরেছো? মানে সিম্ফাসিস পিউবিসেরই আপার মিডিল লোয়ার এরকম ভাবে তিনটে যে ডিস্টেন্স স্যাক্রাল প্রমোন্টারি থেকে হচ্ছে, সেইটাকেই বিভিন্ন নাম দিয়েছে এবং তার ডিস্টেন্স গুলো বিভিন্ন রকম। আচ্ছা, যেমন অবস্ট্রেটিক কনজুগেটের ডায়ামিটারটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এটা সব থেকে ছোট 10 সেন্টিমিটার। আর ডায়াগোনাল কনজুগেটটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অ্যানাটমিক্যাল কনজুগেট 11 সেন্টিমিটার, অবস্ট্রেটিক কনজুগেট 10 সেন্টিমিটার, ডায়াগোনাল কনজুগেট 12 সেন্টিমিটার। এইগুলো ডায়ামিটার গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার ট্রান্সভার্স ডায়ামিটার কাকে বলে? ট্রান্সভার্স ডায়ামিটার কোনটা? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন the two farthest point of the pelvic brim over the iliopectineal line. এই যেখানে ইলিওপেক্টিনিয়াল লাইন পড়েছিলাম কোথায় বলো? 6 নম্বরটা। এই যে 6 নম্বরের দুদিকে দুটো ইলিওপেক্টিনিয়াল লাইনের যে ডিস্টেন্স, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে দুটো ইলিওপেক্টিনিয়াল লাইনের যে ডিস্টেন্স, সেটাকেই বলা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, যেটা কত? 13 সেন্টিমিটার। অনেক বড়, 13 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি দেখবো? অবলিক ডায়ামিটার কোনটা? বলছে অবলিক ডায়ামিটারটা হচ্ছে তোমার ইচ ওয়ান এক্সটেন্ড ফ্রম ওয়ান স্যাক্রোইলিয়াক জয়েন্ট টু দ্য অপোজিট ইলিওপিউবিক এমিনেন্স। তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট এখানে হচ্ছে দেখো 7 নম্বরটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সেই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত হচ্ছে অবলিক ডায়ামিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এইগুলোর মেজারমেন্টটা জেনে রাখো, শুধু 12 সেন্টিমিটার। ঠিক আছে, আর স্যাক্রোকটিলয়েড ওগুলো অত আসে না, স্যাক্রোকটিলয়েডের ডিস্টেন্সটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। এখানে হচ্ছে তোমার ডায়ামিটার কতটা সেন্টিমিটারে সেটা হচ্ছে শুধু মনে রাখবে, আর তার মধ্যে শুধু অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা আর অবস্ট্রেটিকটা আর ডায়াগোনালটা, এইটা হচ্ছে কোথা থেকে কতটা, এইটা শুধু মনে রাখবে, বাকিগুলো না মনে রাখলেও অত চলবে। এবার ক্যাভিটি, দাঁড়া আমি নোটে যাই। ক্যাভিটিটাকে বলা হচ্ছে যেটা ইনলেটের হচ্ছে নিচে রয়েছে,
সেটাকেই বলা হচ্ছে ক্যাভিটি। এইটা পড়া হয়ে গেল, এটা হলো। আচ্ছা, এই যে লার্জেস্ট যদি ইনলেটের ডায়ামিটার বলে সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে, 13 সেন্টিমিটার। লার্জেস্ট ইনলেট ডায়ামিটার হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা 13 সেন্টিমিটার। আর যদি স্মলেস্ট বলে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার কোনটা, তাহলে সেটা হচ্ছে অবস্ট্রেটিক কনজুগেট, কেননা এটা 10 সেন্টিমিটার। আর ক্লিনিক্যালি মেজার ডায়ামিটার সেটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট, 12 সেন্টিমিটার। ক্লিনিক্যালি এটা মেজার করা যায় এই ডায়ামিটারটাকে। আচ্ছা, এবার বলছে ডায়ামিটার। এবার ক্যাভিটির দেখো, ক্যাভিটির হচ্ছে মনে রাখা সোজা, এর অ্যান্টেরিয়র পস্টেরিয়রটাও 12 সেন্টিমিটার, ট্রান্সভার্সটাও 12 সেন্টিমিটার, ঠিক আছে। আর ভেতরের আর কিছু বলছি না, এত তোমরা গুলিয়ে ফেলবে। এবার মিড পেলভিস দেখো, মিড পেলভিসের বলছে ডায়ামিটারে বাইসপাইনাস বা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। আর অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। আর পস্টেরিয়র সাজাইটাল এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর তোমার ন্যারোয়েস্ট যে পেলভিক ডায়ামিটার সেটা হচ্ছে বাইসপাইনাস ডায়ামিটার, 10.5 সেন্টিমিটার। এটা ইম্পর্টেন্ট, এটা দেখবে। ব্যাস, তারপরে এবার চলে আসে অ্যানাটমিক্যাল আউটলেট। সেটার এবার আউটলেটে চলে আসলাম। আউটলেটের মধ্যে এবার অ্যানাটমিক্যাল আউটলেট আছে আর অবস্ট্রেটিক্যাল আউটলেট আছে। এবার অ্যানাটমিক্যাল আউটলেটের মধ্যে এইগুলো লাগে না অত, ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি, শুনে রাখো। এর ডায়ামিটার হচ্ছে কত, অ্যান্টেরিয়র পস্টেরিয়রের 13 সেন্টিমিটার। আর ইন্টার টিউবেরাস ওটা হচ্ছে 11 সেন্টিমিটার, ঠিক আছে। অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা 13 সেন্টিমিটার আর ইন্টার টিউবেরাসটা হচ্ছে 11 সেন্টিমিটার। মোটামুটি এইখানে তোমার সবকিছু মানে নামের পাশে পাশে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, তোমাদের পড়তে সুবিধা হবে। আর তোমার পস্টেরিয়র সাজাইটালটা হচ্ছে 8.5 সেন্টিমিটার। এবার মোস্ট ইম্পর্টেন্ট ডায়ামিটার গুলো দেখো। ট্রু কনজুগেট 11 সেন্টিমিটার, অবস্ট্রেটিক কনজুগেট 10 সেন্টিমিটার, ডায়াগোনাল কনজুগেট 12 সেন্টিমিটার, ট্রান্সভার্স ইনলেট সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, অবলিক ডায়ামিটারটা 12 সেন্টিমিটার। মোটামুটি ইনলেটের ডায়ামিটার গুলোই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে স্যাক্রোকটিলয়েড 9.5। তারপরে ক্যাভিটির অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা হচ্ছে 12 সেন্টিমিটার, ক্যাভিটির ট্রান্সভার্সটা হচ্ছে 12 সেন্টিমিটার, মিড পেলভিস বাইসপাইনাসটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। এটা মনে রাখবে, এটা হচ্ছে সব থেকে ছোট। আর ন্যারোয়েস্ট যেটা, আচ্ছা, মিড পেলভিসের অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। আর অবস্ট্রেটিক আউটলেটের অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা 11 সেন্টিমিটার। আর অ্যানাটমিক্যাল আউটলেটের অ্যান্টেরিয়র পস্টেরিয়র 13 সেন্টিমিটার। এবার এখানে মানে ফ্রিকোয়েন্টলি যেগুলো আসে সেগুলো হচ্ছে পেলভিক কটা বোন নিয়ে তৈরি হয়, 4টে বোন নিয়ে। ট্রু পেলভিসটা ফর্ম করছে বাথ ক্যানালটাকে। ফলস পেলভিস হ্যাজ লিটিল অবস্ট্রেটিক সিগনিফিকেন্স। তারপরে স্মলেস্ট অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার অফ ইনলেট কোনটা, অবস্ট্রেটিক কনজুগেট। লার্জেস্ট ডায়ামিটার অফ ইনলেট কোনটা, ট্রান্সভার্স ডায়ামিটারটাকে বলছে 13 সেন্টিমিটার। ক্লিনিক্যালি মেজারেবল কনজুগেট কোনটা, ডায়াগোনাল কনজুগেট, যেটা 12 সেন্টিমিটার। ন্যারোয়েস্ট পেলভিক ডায়ামিটার কোনটা, বাইসপাইনাস ডায়ামিটার, 10.5 সেন্টিমিটার। তারপরে ট্রান্সভার্স ডায়ামিটার অফ অ্যানাটমিক্যাল আউটলেট, এটা হচ্ছে ইন্টারটিউবেরাস ডায়ামিটার 11 সেন্টিমিটার। এগুলো দেখবে একটু। এই একই জিনিসই প্রায় আছে। একই কথাই লেখা আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে নামের সাথে সাথে ডায়ামিটার গুলো একসাথে এখানে লেখা আছে, এগুলো দেখে দেখে পড়বে, সুবিধা হবে। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পেরেছো? মানে ফটোটা দেখে দেখে পড়বে, এমনি কিছুই নেই সেরকম, বুঝতে পারবে। কতজন বুঝতে পারোনি হাত তোলো। হ্যাঁ, এগুলো ডায়ামিটার গুলো তো মুখস্থ রাখতে হবে, আর মনে করে করে মানে যেগুলো বললাম যে যেগুলো হচ্ছে ডিস্টেন্সটা কোথা থেকে কত, যেমন হচ্ছে যে ফিটাল স্কালের অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা ইম্পর্টেন্ট।
আর মেটার্নাল পেলভিসের ইনলেটের ডায়ামিটার গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলোর কোথা থেকে কতটা এবং তার ডিস্টেন্সটা কত সেন্টিমিটারে হচ্ছে সেইগুলো ভালো করে দেখবে। ফিটাল স্কালের অ্যান্টেরিয়র পস্টেরিয়রটা আর পেলভিসের হচ্ছে ইনলেটের ডায়ামিটার গুলো, এগুলো থেকে সাধারণত বেশি আসে, কিন্তু অন্যগুলো একটু চোখ গুলিয়ে যাবে। এগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, সেন্টিমিটার এই যে এরকম এরকম লিখে পড়তে হয়। এই যে দেখো যেমন দেয়া আছে যে এখানে কোন ডায়ামিটারের নামটা দেয়া আছে, সেটা কত ডায়ামিটার পাশে সেন্টিমিটার লেখা আছে, এরকম ভাবে পড়লেই তাড়াতাড়ি এগুলো পড়া হয়ে যায়। হ্যাঁ, আরেকবার পড়ে নেবে ভালো করে পিকচারটা দেখে। ঠিক আছে, তাহলে তাহলে এন্ড করছি তাহলে। গুড নাইট।